রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা চেয়ে আন্দোলনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, বৈষম্য বিরোধী দেশে কোটার স্থান নেই। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাও। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছে সেশন জটের সংখ্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল সহ ৮ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থাকলেও ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সংকট নিরসনেই এই কর্মসূচি বলছেন শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান। সেক্ষেত্রে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই প্রাতিষ্ঠানিক সুবিধা হতে বঞ্চিত হব কেন? দীর্ঘদিন আন্দোলনের পরে প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলনটা স্থগিত রেখেছিলাম। এখন দেখলাম যে আমাদের সন্তানদের ভর্তি, যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি করানোর কথা ছিল, যারা পাশ করেছে, সেটা থেকে যখন আমরা নিরাশ হই তখন আমাদের সেই পূর্বের আন্দোলন আবারও আমরা শুরু করি। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে দাবি তাদের। পোষ্য কোটার যে পুনরায় একটা অযৌক্তিক দাবি নিয়ে যে প্রশাসনের সামনে আবারও শিক্ষকরা এবং কর্মচারীরা যে আবারও দাঁড়াচ্ছেন, এটা আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়। রাকসু নিয়ে যে ক্যাম্পাসে আমেজ ছিল সেটাকে ধূলিসাৎ করার জন্য আমরা এটা দেখছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটা যৌথ ষড়যন্ত্র। এদিকে শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে স্থবির ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান কর্তৃপক্ষের। প্রশাসনের থেকে আমরা বলবো যে কিছুটা আমাদের জন্য বিব্রতকরী, কারণ শিক্ষার্থীরা পড়বে আর আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা শিক্ষকরা পড়াবে এবং অন্যরা সহযোগিতা করবে, তাদের দুইজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকা দরকার। এই জায়গাটা যদি না থাকে, আমাদের বিশেষ করে আজকে দেখেন আপনি ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছে, এটা সবচাইতে শিক্ষার্থীদের জন্য একটা ক্ষতিকর। গত 2 জানুয়ারি ছাত্রদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল করে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তো ক্লাস পরীক্ষা সবই স্থবির হয়ে পড়েছে। যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন? আসলে সব জায়গায় সব পক্ষই তো এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন। যে আপনি ঠিকই বলেছেন, দুই পক্ষই কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং সেই সাথে তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরছেন। কেউ পক্ষে কেউ বিপক্ষে তারা তাদের যৌক্তিকতা তুলে ধরছেন। যেমন আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তারা যে আন্দোলন করছেন প্রশাসন ভবনের মেন গেটের সামনে, তারা সকাল থেকে আন্দোলন করছেন, তাদের কর্মসূচি সেটি পালন করছেন। সেই সাথে এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক, তারা কোটার পক্ষে নয়, কিন্তু প্রাতিষ্ঠানিক সুবিধা যেটি সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিটি সেটি যে প্রাতিষ্ঠানিক সুবিধা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দেয়। এবং সেই সাথে তারা যে যৌক্তিকতাটা তুলে ধরছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি অব্যাহত রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যে এই প্রতিষ্ঠানটি এই সুবিধা থেকে বঞ্চিত হবে। ঠিক এই দাবিতেই মূলত তাদের যে 8টি দাবি রয়েছে, 8টি দাবির মধ্যেই সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ তারা মনে করছেন এবং এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে প্রাতিষ্ঠানিক যে দাবিটি সেটি, এবং সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা আজকে পঞ্চম দিনের মতো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। সেই সাথে এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে তারা প্রশাসনকে এরই মাধ্যমে তারা তাদের খুব আস্তে আস্তে কিন্তু তাদের যে কর্মসূচির গতি সেটি কিন্তু বাড়ছে। এর আগে ছিল 2 ঘন্টা, তারপরে দীর্ঘায়িত হয়েছে এবং আজকে পূর্ণ দিবসে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে। এবং এই শিক্ষকরা বলছিলেন এবং শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের এই আন্দোলন ক্রমান্বয়ে তাদের আন্দোলনের গতি সেটি কিন্তু আরো বাড়বে এবং এরপরে রোববার থেকে তাদের হয়তো নতুন কর্মসূচিও আসার একটি কথা রয়েছে। এবং তারা বলছেন সমাধান আসলে কোথায় সে বিষয়ে কোনো পক্ষ কি কিছু বলছে? তাহলে তারা বাধ্য হবেন।
এখন এই বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রশাসন যে বিষয়টি বলছেন যে একদিকে শিক্ষার্থী রয়েছে, অপরদিকে শিক্ষকরা রয়েছে, যে দুটি পক্ষই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ এখানে বলা যেতে পারে। সেই সাথে কর্মকর্তা যারা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে তারা সহায়তা করে থাকেন। তো এখানে যারা আন্দোলন করছেন তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়কে সচল করে রাখেন, শিক্ষার্থীরা প্রাণবন্ধ করে রাখেন। তো এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা উভয় পক্ষের সঙ্গে বসতে চায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে যাদের যেটা যৌক্তিক দাবি বা যৌক্তিকতা, আলটিমেটলি এর যে যৌক্তিক সমাধান সেখানে তারা পৌঁছতে চায়। এই কারণেই কিন্তু যারা এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং যত দ্রুত সম্ভব তারা একটি যৌক্তিক সমাধানে পৌঁছতে চান। কেননা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু শিক্ষকরা আন্দোলনে আছেন, কর্মকর্তারা আন্দোলনে আছেন, এর ফলে প্রশাসনিক কার্যক্রমে যেমন স্থবিরতা চলে এসেছে, সেই সাথে কিন্তু শিক্ষা কার্যক্রমে অর্থাৎ পাঠদানেও কিন্তু এক ধরনের স্থবিরতা চলে এসেছে। যার ফলে এখানেও শিক্ষকরা যখন আন্দোলনে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শিক্ষার্থী সবাই কিন্তু তাদের অবস্থানে তাদের পক্ষে মত দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ঠিক সেই কোটা আবার পুনরায় ফিরে আসবে এটি তারা মানতে পারছেন না এবং এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেখানে কিন্তু তারা আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু সেই সময় বলছিলেন যে কোটার কারণে ফ্যাসিস্টকে তারা বিদায় দিয়েছে, সেই কোটা আবার কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে, পুনরায় কেন প্রতিষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরছিলেন এবং তারা বলছিলেন যে তারা কখনোই চায় না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কোটা নামক কোনো শব্দ এখানে থাকুক এবং তারা এর ঘোর বিরোধিতা। এবং তারা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবকিছুই করতে রাজি আছে, শুধুমাত্র কোটা বিষয়ে তারা ছাড় দিতে নারাজ। এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি। সেই সাথে এখানে যারা শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারাও বলছেন যে তারা কোটা চালু হোক এটা তারা চান না, কিন্তু তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেন। কারণ অন্য বাংলাদেশের প্রত্যেকটি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই যে প্রাতিষ্ঠানিক সুবিধা এটি বহাল রয়েছে, যার ফলে তারাও কিন্তু এটির অংশীদার, এটি কিন্তু তারা মনে করছেন। এই কারণেই তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে প্রশাসনকে তারা বোঝাতে যদি সক্ষম না হন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই একই দাবিটি পালন করছে সেখানে তারা কেন বঞ্চিত হবে, এটি যদি না মানা হয় বা তাদের এই দাবিটি যদি পূরণ না হয় তাহলে তারা হয়তো আরও সামনে কঠোর কর্মসূচি দিবেন এবং সেই সাথে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন। কারণ ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন শিক্ষার্থীরা এবং এর চাপটা পড়বে শিক্ষার্থীদের ওপর। কেননা তারা যতদিন বন্ধ থাকবে তারা পিছিয়ে যাবে, তারা পড়াশোনায় পিছিয়ে যাবে, তাদের ক্লাস পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। তো এখানে শিক্ষকরা বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাক এটি তাদের কাম্য নয় এবং তারাও এটি প্রত্যাশা করে না। কিন্তু এখানে তারা বলছেন যে যেখানে তাদের অধিকারের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এখানে প্রত্যেকেই একটি অধিকার নিয়ে এসেছে এবং তারা তাদের এই যে দাবিটি এটিকে তারা যৌক্তিক মনে করছেন এবং তারা বলছেন যে তাদের এই ন্যায্য এবং যৌক্তিক দাবির কারণেই তারা এই যে আন্দোলনে নেমেছেন এবং 5 দিন ধরে তারা আন্দোলন করছেন। যার ফলে এখানে শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু একটি কথাই বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। তো এখানে শিক্ষক শিক্ষার্থী এবং তারা সবাই চাচ্ছেন যে প্রশাসনের সহায়তায় একটি সুষ্ঠু সমাধান হোক এবং বিশ্ববিদ্যালয় তার পূর্বের চেহারায় ফিরে যাক এবং প্রাণবন্ত হোক, শিক্ষার পরিবেশ এখানে বিরাজ করুক, এটি কিন্তু প্রত্যেকেই চাচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে কর্মবিরতির একদিন পর প্রশাসনের আশ্বাসে তা তুলে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুর ৩টার দিকে প্রশাসনের পক্ষ থেকে হামলার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। এর আগে সকাল থেকে হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এতে করে সকাল থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতি দেখা যায়। তবে চিকিৎসক ও মিড লেভেলের চিকিৎসকরা সেবা প্রদান করেছেন। গতকালকের দেয়া ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা। গত রবিবার হাসপাতালের সামনে এক চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। এ সময় হাসপাতালের 2 জন আহত হন। আমাদের একটা রোগী আসার পরে সর্বোচ্চ যাদের সাময়িক যে চিকিৎসাটা এটা আমার প্রয়োজন। ডাক্তারের গায়ে যারা হাত দিছে বা মারামারি হয়েছে এটাও দুঃখজনক। কিন্তু এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, একটু জানাবেন যে কর্মবিরতি তো ঘোষণা করার একদিন পরই প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা, সেক্ষেত্রে হাসপাতালের সেবা কি স্বাভাবিক হয়েছে কিনা পুরোপুরি?
জি দেখুন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসকরা যে ধরনের একদিনের কর্মবিরতি পালন করেছিল, সেই কর্মবিরতির পরে কিন্তু হাসপাতাল একদম আগের চিত্রে ফিরে এসেছে এবং হাসপাতালে যে রোগীদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু পুনরায় চালু হয়েছে। যেটি হচ্ছে যে বিকাল ৩টা নাগাদ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা কিন্তু আশ্বাসের ভিত্তিতে এবং যে হামলা হয়েছে সেই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে কিন্তু আসলে তারা তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু ওয়ার্ডে চলে গেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু প্রদান করতে শুরু করেছেন। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রায় ১৫০-র অধিক কিন্তু ইন্টার্ন চিকিৎসক রয়েছেন যারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত রোগীদের সেবা দিয়ে থাকেন এবং তারাই কিন্তু তাদেরকে কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকদেরই হাসপাতালে প্রাণ বলা হয়। সেই ইন্টার্ন চিকিৎসকরাই কিন্তু আসলে এক চিকিৎসকের উপরে হামলা এবং হাসপাতালের কর্মচারীদের উপর হামলার ঘটনায় কিন্তু তারা কর্মবিরতির ডাক দেয় এবং তারা ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল, যদি ২৪ ঘন্টার মধ্যে তাদের এই দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা বলেছিলেন যে তারা সব ধরনের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যে জরুরি বিভাগের যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে তারা বিরত থাকবেন। তবে আজকে দুপুর ১২টা-১২:৩০ দিকে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, মিড লেভেল চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবাই কিন্তু একটি মানববন্ধন করেছে। সেখানে কিন্তু ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম ছিল এবং সেই ৪৮ ঘন্টার আলটিমেটামের মধ্যেও কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন এবং সকালবেলা আউটডোরে যে চিকিৎসা যেটি দেয়া হয় বহির্বিভাগে সেটি কিন্তু আসলে নিয়মিত দেয়া হয়েছে। তবে সকালের দিকে আমরা দেখেছি যে হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন না এবং তারা আগে থাকতেই তারা কিন্তু এই ঘোষণাটি দিয়েছিলেন যে তারা আসলে কোনো ধরনের চিকিৎসা তারা প্রদান করবেন না এবং সেই দুপুরবেলা আমরা ৩টার সময় হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালের যে নিরাপত্তার যে ব্যবস্থাটি রয়েছে এবং অন্যান্য যে দাবিগুলো তাদের রয়েছে সেই দাবিগুলোকে আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা তাদের কাজে ফিরে গেছেন। যে বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন থেকে হাসপাতালের বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগে ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় থাকলেও শিক্ষার্থী সহ কিছু ছাত্র সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ১৩২ জন প্রার্থী ফর্ম নিয়েছেন। জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১১ সেপ্টেম্বর। সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ে এবার পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। রাতে অজ্ঞাতদের আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, জাফলংয়ের ইসিএ-ভুক্ত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় মামলা করেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে জাফলংয়ের ইসিএ-ভুক্ত এলাকা থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে প্রশাসন। এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আরও ৫০,০০০ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কোম্পানিগঞ্জের পাড়ুয়া এলাকা থেকে পাথরগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জের পাড়ুয়া ভাঙতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রায় ৫০,০০০ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রায় ৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদা পাথর লুটপাটে জড়িতদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ।
সারা দেশে তোলপাড় সৃষ্টি করা সাদা পাথর থেকে পাথর খোয়া যাওয়ার ঘটনাটি, এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার জাফলংয়ে পাথর খোয়া গেল। এত কিছুর পরেও অভিযুক্ত কারা, তাদেরকে শনাক্ত বা গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? দেখুন, আসলে পুরো সিলেট জুড়েই কিন্তু পাথর লুটের একটা মহোৎসব চলছে গত প্রায় 1 বছর ধরে। সেটা বলা যায় যে 2024 সালের 5 আগস্টের পর কিন্তু লুটপাটগুলো মূলত শুরু হয়েছিল, এবং এই গত 1-2 মাসে সেই লুটপাটের পরিমাণ এত বেড়েছে যে আপনি যেটা বলছিলেন যে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর, সেটাকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। কিন্তু বিষয়টি আসলে সংবাদ মাধ্যমে আসার পর দেশ জুড়ে যখন তোলপাড় শুরু হয়, তখন কিন্তু প্রশাসনের টনক নড়ে এবং তারা সেখানে অভিযান চালায়। এবং আপনি জানেন যে পুনরায় সাদা পাথরে লুট হওয়া যে পাথরগুলো, সেগুলো প্রতিস্থাপনের কাজ চলছে। গত 4 দিন ধরে সেই কাজ চলছে এবং এখন পর্যন্ত প্রায় 5 লাখেরও বেশি ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং সেই জায়গায় প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে এই ঘটনায় কোম্পানিগঞ্জে থানায় মামলা হয়েছে প্রায় 2000 জনের বিরুদ্ধে, কিন্তু কারো নাম উল্লেখ করা হয়নি, অভিযুক্ত কাউকে করা হয়নি। এখানে আসলে পাথর লুটের সাথে সব রাজনৈতিক দল বলেন, সবাই কিন্তু ঐক্যমত্যভাবে এই পাথর লুটের ঘটনার সাথে জড়িত। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে দলগুলো আছে, সবগুলো দলের মানুষই এর সাথে সম্পৃক্ত আছেন। মূলত তারা আসলে এতটা প্রভাবশালী যে তারা, আপনি বুঝতেই পারছেন, গত 1 বছর ধরে কিন্তু পাথর লুট এখানে হচ্ছে। পর্যায়ক্রমে প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালাচ্ছে, কিন্তু অভিযানের পরপরই কিন্তু তারা আবার সেই লুটের মহোৎসবে তারা যুক্ত হচ্ছে। শুধু যে কোম্পানিগঞ্জে সাদা পাথর লুট হচ্ছে এমনটা না, সিলেটের জাফলং যেটা বলছেন, সেটা একটা পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত। এখানে একটা পর্যটন স্পট আছে, আপনারা জানেন। এই পর্যটন স্পটের আশপাশে দীর্ঘদিন ধরে আসলে পাথর উত্তোলন বন্ধ ছিল, সরকারিভাবে কোয়ারিগুলো লিজ দেওয়া হচ্ছিল না। প্রায় 4 বছর বন্ধ ছিল, 2019 থেকে 2024 সাল পর্যন্ত। টানা 5 বছর বন্ধ থাকার পর কিন্তু পাহাড়ি ঢলে এখানে আসলে পাথরের একটা বড় স্তর পড়ে গেছিল এবং খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু গত 1 বছরে সেই পরিবেশ একেবারে বিপন্ন হয়ে গেছে। পরিবেশ কথা যদি আপনাকে বলি, এখানকার পাথর লুট চলছে, পাশাপাশি রাংপানি এলাকা আছে, সেটাও জনতাপুর উপজেলা। ওইসব এলাকার নিরাপত্তায় তো যৌথ বাহিনীর অভিযান জোরদার করার কথা ছিল, তারপরেও আসলে নিরাপত্তা কতটা জোরদার করা যাচ্ছে এবং তারা কি আসলে যৌথ বাহিনী বা সরকার কাউকেই ভয় পাচ্ছে না? আসলে আপনি যেটা বলছিলেন এমনটাই। আসলে পাথর খেতুরা আসলে এমন একটা শক্তিশালী সিন্ডিকেট, তারা আসলে কোনো কিছুই যেমন ভয় পায় না, এমনটা বোঝা যাচ্ছে। কারণ যেহেতু আপনি দেখছেন যে গত 4-5 দিন ধরে টানা অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি সবাই কিন্তু অভিযান পরিচালনা করছে। তার মধ্যেও কিন্তু যেহেতু ভোলাগঞ্জে অভিযান পরিচালনা করছে, যেহেতু প্রশাসন এদিকে ব্যস্ত, তারা অন্যদিকে পাথর তোলার কাজ করছে। বিশেষ করে জাফলংয়ে বলি, রাংপানিতে বলি এবং লুবাছড়ায় বলি, এসব এলাকায় তারা চেষ্টা করছে। তো আসলে যখনই প্রশাসন ঘটনাগুলো শুনেন, আমাদের মাধ্যমে বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে, তখন তারা শুনতে পান যে এই জায়গায় পাথর লুট হচ্ছে, তখন তারা সেখানে অভিযান চালানোর চেষ্টা করেন। হয়তো 2-1 দিন বন্ধ থাকে, তারপর আবার এই পাথর উত্তোলনের কার্যক্রমটা শুরু হয়ে যায়। আপনি জানেন যে এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসক এবং কোম্পানিগঞ্জ থানা ইউএনওকে বদলি করা হয়েছে, কিন্তু এরপরও প্রশাসন কিন্তু তৎপর আছে, তারা চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ। এবার জানাবো ডেঙ্গু পরিস্থিতির খবর। এবছর ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডেই এডিসের ঘনত্ব বেড়েছে 20-এর বেশি। কোনো কোনো ওয়ার্ডে এই ঘনত্ব 100। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মিলেছে এই তথ্য। এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার প্রজনন হার জানতে ব্যবহার করা হয় ব্রুটো ইন্ডেক্স। এটি মূলত এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দেশ করে, যা থেকে ডেঙ্গুর ঝুঁকি বোঝা যায়। এরই মধ্যে এডিস মশার ঘনত্ব জানতে জরিপ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সেখানে দেখা গেছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ব্রুটো ইন্ডেক্সে এখানে এডিসের ঘনত্ব মিলেছে 100 পর্যন্ত। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা এই ইন্ডেক্স 100-র উপরেও পাচ্ছি। এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে
এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। তবে সব ওয়ার্ডেই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডিএনসিসি থেকে রোগী খুবই কম যদি আমরা বলে থাকি, কিন্তু আমরা এটাতে আত্মতৃপ্তি না করে ভবিষ্যতে যেন যদি বড় ডিজাস্টার হয় এটাকে মাথায় রেখে এটার মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতিগুলো চলছে। নির্মাণাধীন ভবন এগুলোতে অনেক সময় পানি জমে থাকে চৌবাচ্চায় এখানে সেখানে, তো এখানে যাতে এরকম কোনো পানি জমে না থাকতে পারে সে বিষয়ে তারা মোবাইল কোড করতেছেন। এই কার্যক্রমগুলো প্রশাসনিক কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। বিশেষজ্ঞরা অ্যাপ্রিহেন্ড করতেই পারেন বা জনগণ তারা অ্যাপ্রিহেন্ড করতে পারেন, তো আমার মনে হয় না যে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে বা এটা ছড়িয়ে পড়বে এরকম আমার কাছে মনে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার 2 সিটির মধ্যে শুধুমাত্র ঢাকা দক্ষিণেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3778 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই সিটি কর্পোরেশনেই 48 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের নানা অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কঠিন হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া। সমস্যার স্থায়ী সমাধানে প্রত্যাবাসনে জোর দেয়া হলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাটছে না অনিশ্চয়তা। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বাস মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের, যাদের বেশিরভাগই এসেছেন 2017 সালে রাখাইনে জাতিগত নিধন শুরুর পর। ক্যাম্পে বিপুল মানুষের আশ্রয় যেখানে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেখানে পরিস্থিতি কঠিন করে তুলেছে কিছু রোহিঙ্গার অপরাধ প্রবণতা। সময় গড়ানোর সঙ্গে খুন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়গুলো সামনে আসছে। আরএস ও আরসা 3-4টা দল করে এক দল আরেক দলকে মারধর করে। এসব কেন করছে আমরা জানি না। তারা এখানে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, মারামারি করে। শুধু ক্যাম্প নয়, রোহিঙ্গাদের কারণে আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় নাগরিকেরাও। রোহিঙ্গাটা বর্তমানে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরাই নিজেদের সংঘাতে লিপ্ত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা ডিটেরিয়েট করছে। রেহাইয়ের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। রোহিঙ্গা সংকট সমাধানে ঘুরে ফিরে আসছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সাম্প্রতিক সময়ে রাখাইনের পরিস্থিতির কারণেই মূলত সেখানকার রোহিঙ্গারা আপনার বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে, কারণ তারা জানে ক্যাম্পের পরিস্থিতিও ভালো নয়। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে আলোচনায় প্রতিনিধিত্ব নিশ্চিতে জোর দিচ্ছেন রোহিঙ্গা নেতারা। বাংলাদেশ সরকারেরও রাজনৈতিক প্রতিনিধি এবং পশ্চিমা দেশগুলোর সাথে কে কথা বলবে তার জন্য আমাদের সংগঠন দরকার, কারণ যে কোনো একদিন আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যেতে হবে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে নতুন পুরাতন মিলিয়ে রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায়ই দুর্ঘটনায় ঝরছে প্রাণ। চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যান ও সড়ক প্রশস্ত না হওয়া দুর্ঘটনার মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। যানবাহনের সংঘর্ষে প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থানে যানজটে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা দীর্ঘদিন ধরে আটকে আছে মন্ত্রণালয়ে। গত 6 আগস্ট সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী। 2 শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফিটনেসবিহীন বাস ও অদক্ষ চালকের গাফিলতিতে এই আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে বলছেন এলাকার মানুষ। আঁকাবাঁকা, এর জন্য অনেক দ্রুত গাড়ি চালানোর কারণে গাড়ি ও সিএনজি অনেক দ্রুত সংঘর্ষ হয়। প্রায় 99% গাড়ির কোনো লাইসেন্স নাই, তার মধ্যে মানে গাড়ির ফিটনেস নাই। এছাড়া সিলেট সুনামগঞ্জ মহাসড়কে চলছে বিপুল সংখ্যক লাইসেন্সবিহীন গাড়ি। সরু 2 লেনের এই সড়কে দৈনিক 1000-এর বেশি যান চলাচল করায় যানজটে পড়তে হয় যাত্রীদের।
মহাসড়কটি 4 লেন করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে আটকে আছে। আমার লাইসেন্স এখনো বার হয়েছে না, লাইসেন্সের কপি মানে বার হয়ে আইছে। কতদিন ধরে গাড়ি চালান? গাড়ি ড্রাইভিং বয়স আমার টোটাল 11 সালের রানিং। যেসব চালক হালকা যানের লাইসেন্স নিয়ে ভারী যান চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। বিআরটি কর্তৃক নিয়মিত আমরা মোবাইল কোড করে থাকি। মোবাইল কোডের মাধ্যমে যদি ওই যে লাইসেন্স একটা কিন্তু চালাচ্ছে অন্য শ্রেণীর গাড়ি, সেক্ষেত্রে আমরা জরিমানা এবং শাস্তিস্বরূপ জেল জরিমানা এগুলো হচ্ছে। গত 6 মাসে সুনামগঞ্জ সিলেট সড়কে দুর্ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের 3 দিন পর 4র্থ শ্রেণীর শিক্ষার্থী তামিম তালুকদারের মরদেহ উদ্ধার হয়েছে। তামিম বড় গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে। এ ঘটনায় ঘাতক তুহিন শেখকে আটক করেছে পুলিশ। তার দেয়া তথ্যে মধুখালী উপজেলার বাঁশপুর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান 15 আগস্ট বিকালে তামিম ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ওই দিন রাতেই ফোন করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তুহিন প্রায় 1 বছর ধরে তামিমদের বাড়িতে কাজ করত। এই সুযোগে পরিবারের সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠলে শিশুটিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে সে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন কাল। এর ফলে গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার যোগাযোগ সহজ হবে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করবেন। বাংলাদেশের সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে 925 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1490 মিটার দীর্ঘ সেতুটি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার দূরত্ব অন্তত 50 কিলোমিটার কমে আসবে। নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিস্টের বিচার চায়, সংস্কার চায় এবং নির্বাচনও চায়। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার। এই সুযোগ কোনোভাবেই যেন ব্যাহত না হয়, এটি রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আহ্বান বিএনপির। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যতটুকু সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার বিপন্ন হতে পারে। আমি আবারও বলছি, সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার। টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার নাল্লাপাড়া বাজারে আটিয়া, ফাজিলহাটি ও এলাসিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকার। বক্তারা বলেন, বিগত সময়ে দেলদুয়ার থেকে কেউই সংসদ সদস্য নির্বাচিত হননি। আগামী নির্বাচন বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী সেনবাগে পুকুরে ডুবে 2 বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় 10 বছর বয়সী ওহি ও তার ছোট বোন 6 বছর বয়সী সোহি। ফিরতে দেরি হওয়ায় পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। সকালে নিখোঁজের 1.5 ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 39 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।
দুপুরে জেলার গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি জানায়, কাজের খোঁজে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল তারা। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। কারাভোগ শেষে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় বিজিবির কাছে। তথ্য যাচাই বাছাই শেষে ৩৯ জনকে গাংনী থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে বিজিবি। খাগড়াছড়িতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা ও ভ্রাম্যমাণ আদালত। সকাল 11:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় পৌর বাজারের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ 3টি দোকানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় শহরের শুটকি বাজার, পান বাজার, নিচের সবজি বাজার, মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। চলতি ইরি বোরো মৌসুমে নওগাঁয় সরকারিভাবে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা প্রায় 100% পূরণ হয়েছে। হাট বাজারের চেয়ে দাম বেশি পাওয়ায় গুদামে ধান সরবরাহ করেছেন কৃষকরা। জেলা খাদ্য কর্মকর্তা জানান, এবার প্রতি কেজি 49 টাকা দরে 51,947 মেট্রিক টন চাল এবং 36 টাকা দরে 13,727 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য ধরা হয়। রবিবার সংগ্রহ অভিযানের শেষ দিন পর্যন্ত চাল লক্ষ্যমাত্রার 97.4 ভাগ এবং ধান 95.11 ভাগ অর্জিত হয়েছে। তবে ধানের দাম বেশি হওয়ায় চুক্তিবদ্ধ চালকল মালিকরা কেজিতে 2 থেকে 3 টাকা লোকসান নিয়ে চাল সরবরাহ করেছেন। আগামীতে ধান চালের দাম সমন্বয় করে সংগ্রহের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন চালকল মালিকরা। লক্ষ্য হচ্ছে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। তো এই মৌসুমে যেটা হয়েছে, দামটা একটু বেশি ছিল মার্কেটের তুলনায়, যে কারণে কৃষকরা ধান দিয়েছে। ওই লোকালি ধানটা পরীক্ষা করে তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে হ্যাঁ, আপনার ধানটা ঠিক আছে, আপনি ধানটা নিয়ে আসেন, আমরা এই ধানটা নিতে পারবো। এইভাবে কিন্তু আমাদের ধানের সংগ্রহ লক্ষ্যমাত্রা আমরা পূরণ করেছি। চট্টগ্রাম নগরীকে গ্রিন ও ক্লিন সিটি হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর পুরানো রেল স্টেশনের সামনের সড়কে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেন তিনি। নগরীর সৌন্দর্য বর্ধনে নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, পর্যায়ক্রমে নিউ মার্কেট ও স্টেশন এলাকায় অন্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান তিনি। নগরে উন্মুক্ত ডাস্টবিন ও আবর্জনার ভাগাড় সরাতে 12টি স্থানে শিগগিরই এসটিএস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন করার ঘোষণাও দেন ডাক্তার শাহাদাত হোসেন। কাঁঠাল বলেন, তাল বলেন, আম বলেন, যত কিছু আছে তারা পুরা রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। আজকে এখানে টপগুলো লাগিয়ে দিয়েছি। আমি এখানে আমাদের শ্রমিক নেতারা এখানে আছে, আমি তাদেরকে বলছি তারা এই ব্যাপারে এই সৌন্দর্য বর্ধন করার জন্য এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারাও ঐক্যবদ্ধ আছে। চট্টগ্রামে পুলিশের ওয়াকি-টকিতে দেয়া নির্দেশনা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল অমিত দাসকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6-এর বিচারক এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা অমিত দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিন মঞ্জুর করে। এর আগে রবিবার মধ্যরাতে খুলশী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের টেলিকম ইউনিটে অমিত দাস ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গত 11 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরীর বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।